মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত চার্জশিটভুক্ত উচ্চ পর্যায়ের সেনা অফিসাররা কি করছেন? তারা এখন বন্দী আছেন। কার সহযোগিতা পাচ্ছেন, কি খাচ্ছেন, কি ভাবছেন, কাদের সহযোগিতায় তারা ভবিষ্যৎ পরিকল্পনা আঁটছেন? তারা কি এখনও ডক্টর ইউনূসকে উৎখাত করে নিজেদের দায় মুক্তি নেবার চেষ্টা করছেন, নাকি ওয়াকারের উপরে নির্ভর করে আছেন নব্যাগত সরকারের সাথে আঁতাত করে তাদেরকে বিচার থেকে মুক্ত করে বের করে নিয়ে যাবেন? আর হাজার হাজার যেসব মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, যারা জানেও না যাদের পরিবারের সন্তানটি এখনও বেঁচে আছে কিনা, নাকি নদীর অতি গহ্বরে হারিয়ে গিয়েছে, আর ফেরার সম্ভাবনা নেই। শিশুরা জানে না তাদের পিতা এখন কোথায় আছে। বুড়িগঙ্গা নদীর নিচে তাকে পেট কেটে সিমেন্ট ঢুকিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে, নাকি এখনও অন্য কোনো গোপন আয়নাঘরে বন্দী আছে। এইভাবে যারা মানুষকে হত্যা করেছে, পরিবারকে তছনছ করে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানকে উৎখাত করে দিয়েছে, একজন মানুষের জীবনকে প্রদীপকে নিভিয়ে দিয়েছে, একজন শিশুর পিতা বলে ডাকার অধিকারকে নষ্ট করে দিয়েছে, একজন স্ত্রীর স্বামীকে রান্না করে খাওয়ানোর যে অনুভূতি তা শেষ করে দিয়েছে, সেই সেনা অফিসাররা এখনও কি দায় মুক্তির স্বপ্ন দেখছে? এখনও কি কেউ কেউ ভাবছে তাদের বিচার হবে না? এখনও কি কেউ স্বপ্নে দেখছে, মনে মনে ভাবছে যে তারা এসি গাড়িতে করে আদালতে যাবে হাজিরা দিতে, আর ফিরে এসে রাত কাটাবে চমৎকার নিরাপদ সেনা ছাউনিতে? এরকম চিন্তা যারা করে থাকেন তারা অলীক কল্পনায় বসবাস করছেন। কারণ আমরা বোকা বাঙালিরা ছাড় দিলেও বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো ছাড় দেবে না। এখানে ভারতের ইন্ধনে ওয়াকারুজ্জামান অথবা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের লোকেরা যদি কোনো রকম বাড়াবাড়ি করে, তাহলে চিরতরে এসব কনভিক্টেড অফিসারদের উপরে এবং তাদের পরিবারের উপরে নেমে আসবে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা, যারা কখনোই আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স উন্নত কোনো দেশে যেতে পারবে না। শুধুমাত্র যেতে পারবে ছাত্রী, অত্যাচারী, হিন্দুত্ববাদী আরেক স্বৈরশাসক ভারতে। সেখানেই তারা আশ্রয় গ্রহণ করতে পারে। সেখানে গেলে তারা রেল লাইনের পাশে পায়খানা করতে হবে। আপনারা জানেন ভারতের প্রায় 40% মানুষ রাস্তার পাশে, রেল লাইনে এবং মুক্ত জায়গায় পায়খানা করে, আর তারা নাকি মানুষকে উন্নত জীবনের দিশা দেয়। ওই দেশেই এখন পালিয়ে আছে তাদের খুনি লাঠিয়াল শেখ মুজিবের মেয়ে, লুটপাটকারী, দেশের অর্থ চোরাকারবারি শেখ হাসিনা, এবং 24-এর গণহত্যার সুপার মাস্টার মাইন্ড এই শেখ হাসিনার কাছে তারা পালিয়ে যাবার জন্য কি এখনও স্বপ্ন দেখে? সেটা অবশ্য তার স্বপ্ন যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষ দেখতে পারে। তবে কিছু কিছু বিষয় আছে, আপনি অভিযুক্ত হলেই তাকে অপরাধী বলতে পারেন না। এ কথাটা তো আইনের ভাষায় সত্য, কিন্তু এই যে ছাদ থেকে হেলিকপ্টারে গুলি করে মানুষ মেরেছে, এই কথা আদালতে প্রমাণ করার জন্য আমাদেরকে কি 2 বছর অপেক্ষা করতে হবে? 2 বছরের শিশু গোপীনাথ যে জানালা দিয়ে গুলি এসে কাঁচ ভেঙে তার মায়ের কোলে থাকা অবস্থায় তার মাথায় গুলি রেখে নিহত হয়েছে, শহীদ হয়েছে এই হিন্দু মেয়েটি, তার শহীদ হওয়ার বিষয়টি প্রমাণ করার জন্য কি আদালতে 20 বছর অপেক্ষা করতে হবে? প্রশ্নই আসে না, কারণ এটা সামাজিকভাবে প্রমাণিত। ঠিক তেমনিভাবে এই 30 জন সেনা অফিসারের অপরাধ, 30 জনের কথা বলছি কারণ তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে। এটা শুধু চার্জশিট নয়, এটা শুধু অভিযোগ নয়, এটা শুধু অভিযুক্তদের ব্যাপারে কিছু দলিলপত্র নয়, এটা সাক্ষ্য প্রমাণ। কারণ আমরা নিজের চোখে দেখেছি রেদওয়ান গুলি করছে, আমরা নিজের কানে শুনেছি শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিচ্ছে, আমরা উপরে তাকিয়ে দেখেছি হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছে, আমরা নিজে দেখেছি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান মুহুর্মুহু গুলি ছুটছে ছাত্রদের দিকে। এই সকল কি আবারও প্রমাণ করতে হবে? আবারও কি আমাদেরকে ভাবতে হবে যে বলতে হবে তারা অপরাধী নয়, অভিযুক্ত? প্রশ্নই আসে না, তারা অবশ্যই অভিযুক্ত।
এই যে দেখেন আজকের দৈনিক আমার দেশ পত্রিকায়, আর কোনো পত্রিকা তো এইভাবে লেখে না, এই কারণে আমার দেশ শোনাচ্ছি আপনাদের। গুমের দায়ে সেনা হেফাজতে 15। এটা কি সেনা হেফাজতে নাকি অ্যারেস্ট? আমরা এটাকে কোন ভাষায় বলবো? আমার দেশ পত্রিকায় লিখেছে সেনা হেফাজতে, কারণ হাকিমুজ্জামান আইএসপিআর সংবাদ সম্মেলনে বলেছে এরা আমাদের সেনা হেফাজতে আছে। ইতিমধ্যে তাজুল ইসলাম স্পষ্ট করে বলেছে 24 ঘন্টার মধ্যে আদালতের হাতে তুলে দিতে হবে এই 25 অপরাধী কর্মকর্তাকে। এদের নামগুলো একবার পড়ে শোনাই আপনাদেরকে, ছবিগুলো একবার দেখবেন। নামগুলো পড়ে শোনাই। হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচারের জন্য ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে। একটা চিন্তা কেটে গেল। গতকাল পর্যন্ত কিন্তু তারা বলেছে আদালতের হাতে তুলে দিবে না। এখন এই সোপর্দ করা কি সাময়িক নাকি বিচার শেষ হওয়া পর্যন্ত, এটা এখন দেখার বিষয়। গণহত্যা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এখানে দেখেন লেফটেন্যান্ট জেনারেল সরওয়ার, কোন চোর মহিলার জামাই সে, কোন অসভ্য মহিলার পোলা। কত টাকা দরকার তোর বেটা? তুই একজন লেফটেন্যান্ট জেনারেল, তোকে সব দেয়া হয়েছে এই দেশের। আমরা আমাদের টাকা থেকে তোকে সব দিয়েছি, তোর বাচ্চা কাচ্চার খরচ, তোর 2-4টা গাড়ি। একজন লেফটেন্যান্ট জেনারেল 4টা গাড়ি থাকে, 4টা। সরকার 4টা ড্রাইভারের বেতন দেয়, বাচ্চাদের জন্য একটা, স্ত্রীর জন্য এক্সট্রা একটা, তার নিজের জন্য পারিবারিকভাবে ব্যবহার করার জন্য একটা, শুধুমাত্র অফিসিয়াল ব্যবহার করার জন্য একটা। তাহলে বুঝেন একটা লোকের পিছে আমরা কত খরচ করি। এরপরও এই বদমাশের খুন করতে হবে, গুম করতে হবে, তাও যাদের টাকায় তার বেতন হতো তাদেরকে সে হত্যা করত, খুন করত। এই ভাবনাগুলো কি তাদের আসে? ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, বদমাইশ জেনারেল। ব্রিগেডিয়ার মানে বদমাইশ না? ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব খুনি, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ধর্ষক, কর্নেল আনোয়ার চোর, কর্নেল আজাদ চরিত্রহীন, কর্নেল মোমেন জারজ, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার জারজ সন্তানের পিতা, লেফটেন্যান্ট কর্নেল মশিউর অসভ্য বাপের পুত, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান যে সরাসরি গুলি করছে, হারাম খাই তাকে জন্ম দিছে, তার মা বেপর্দা করত, যেই সেই মানুষের সামনে যাইতো। এইসব কারণে এইসব সন্তান জন্ম নেয়। পর্দানসীন মহিলার ঘরে কোনো খারাপ সন্তান জন্ম নেয় না। লেফটেন্যান্ট জেনারেল কবির পলাতক, তার স্ত্রীও পলাতক। এইভাবে তারা হজরত ইমাম বুখারীর একটা গল্প আছে, শুনবেন। তার এক ছাত্র ছিল, প্রতিদিন মসজিদে যেতে কিছু বাচ্চা তার সাথে ডিস্টার্ব করত। তো ছাত্র এসে প্রতিদিন ইমাম বুখারীর কাছে বিচার দিত যে ছাত্ররা আমার সাথে অপমানজনক আচরণ করে, কিন্তু তারা এতই ছোট, আমি তাদের মারতেও পারি না, ধমকও দিতে পারি না। ধমক দিলে মানুষ বলবে যে এত ছোট বাচ্চার সাথে ধমক দেয়। পরে ইমাম বুখারী একদিন বিচার দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। পরে বলে, তুমি খবর নাও এরা কয়জন, এদের বাড়ি কোথায়, এদের বাবা কি করে, এদের মা কি করে। এরকম একটা লিস্ট লিখে ইমাম বুখারীকে দিল। ইমাম বুখারী লিস্ট ধরে তাদের সময় নিয়ে তাদের বাড়িতে গেল, আত্মীয় স্বজনের সাথে কথা বলল। দেখলো যে এক বাচ্চার বয়স হলো 7 বৎসর, 9 বৎসর যাবৎ তার বাবার খোঁজ নেই।
অর্থাৎ এই বাচ্চা কোথায়?